দরজার বাইরে দাঁড়িয়ে আমি আর কিশোরী দুজনেই দরজায় টোকা দিলাম ঠাকুরমশাইকে ডাকার উদ্দেশ্যে। ঠাকুরমশাই বাড়িতে আছেন? এই দেখুন আমরা এসেছি। দরজাটা খুলে গেল ভিতর থেকে। দেখলাম ঠাকুরমশাই আমাদের দেখে বেশ প্রসন্ন হয়েছেন। আমরা বৈঠকখানার ঘরে ঢুকে পড়তেই উনি বললেন, বেশ বাদলা হয়েছে। আর শুধু তাই নয়, আজকে গল্প শোনার জন্য দিনটা বেশ উপযুক্ত। দাঁড়াও, আগে এক ছিলিম তামাক ধরিয়ে নি, তারপর গিয়ে তোমাদের একটা ভালো গল্প শোনাবো। আমাদের অবাক করে দিয়ে ঠাকুরমশাই নিজে থেকেই গল্প বলতে শুরু করে দিলেন। আর ওই গল্পটা শোনার আগে উনি তামাক ধরিয়ে নিয়ে একটা মজলিস তৈরি করে নেন প্রতিবারের মতোই। কলকে টেনে বললেন ঠাকুরমশাই, যে কাহিনীটা তোমাদের শোনাতে চলেছি এইটা আমার জীবনের শুরুর দিকে ঘটেছিল, আমার গ্রামের বাড়িতে। আমাদের গ্রামেই বেশ একটা বড় দিঘি ছিল। ওই দিঘিটাকে ঘিরেই এই ঘটনাটা। সেইবার হলো কি, সাধু সঙ্গ করে মনে হলো এইবার বাড়ি ফেরার কথা। তা ফিরে এলাম, কিন্তু ফিরে এসেই যা শুনলাম তাতে আমার মাথা ঘুরে গেল। হঠাৎ একদিন আমার বাড়িতেই এসে উপস্থিত হলেন সনাতনদা। আমাকে দেখে বললেন, আরে তারানাথ, কবে আসা হলো গ্রামে? তোকে তো আর দেখতেই পাই না। যাকগে, বেশ ভালো সময় এসেছিস। তুই কিছু শুনেছিস? আমি অবাক হয়ে বললাম, কই না তো, কিছুই তো আমার কানে ঢোকেনি। আমি তো সদ্য আজকে দুপুরের দিকে ফিরে এলাম পৈতৃক বাড়িতে। সে আমাকে এইবার খুলে বলল সম্পূর্ণটা। তারানাথ, এই আমাদের ওই যে ঘোষ দিঘিটা আছে না, আরে যেইখানে তুই বারবার সরঞ্জাম নিয়ে মাছ ধরতে যাস, ওইখানে অনেক বড় বড় নৌকা চলে, জানিস তো? হ্যাঁ, কেন, কি হয়েছে? আরে ওইখানে গত মাসে নৌকাডুবি হয়েছে রে। হ্যাঁ, ওই নৌকায় ছিল একটা মেয়ে আর তার বাচ্চা। মাঝি যে ছিল সে তো সাঁতার জানতো, সে উঠে এসেছিল, কিন্তু আর কেউ উঠে আসতে পারেনি। নৌকাডুবি হওয়ার পর থেকেই ওইখানে কেউ রাতের আঁধারে কিংবা ভর দুপুরে গেলে পরে দেখতে পায় কেউ যেন দাঁড়িয়ে আছে আর চোখের জল ফেলছে। ব্যাপারটা কি বলতো? তুই তো অনেক মন্ত্রতন্ত্র জানিস, দেখ না, জানিস গত সপ্তাহে আমাদের হরেনকে টেনে নিয়ে যাচ্ছিল। বলো কি, মোড়ল মশাই জানেন? গোটা গ্রামের সংবাদটা দাবানলের মতো ছড়িয়ে গিয়েছে রে, আর তাদের দেহ উদ্ধার হয়নি। ওই কারণেই চিন্তায় দু চোখের পাতা কেউ এক করতে পারছি না রে। কেউ না কেউ ওইটাকে সাড়া দিয়ে তারপর ওই জলে ডুবে জীবন বিসর্জন করে প্রাণের বলি দিচ্ছে। হরেনকে তো কোনো রকমে বাঁচানো গেল, নাহলে তো বিপদের একশেষ হয়ে যেত। তবু যখন তার হুঁশ ফিরে এলো তখন সে বলছিল নাকি যে তুই ওকে ডেকেছিলি। কি আশ্চর্য কাণ্ড বলতো! এই কথা শুনে আমার পক্ষে আর দাঁড়িয়ে থাকা সম্ভব হলো না। আমি সনাতনদার সাথে বেরিয়ে পড়লাম। আমার পথ চলার যাবতীয় ক্লান্তি দূর হয়ে গিয়েছিল। যে দিঘিটার কথা বলা হয়েছিল ওইখানে আমি গ্রামে থাকাকালীন অনেকবার মাছ ধরেছি। আমি সনাতনদাকে পুনরায় শুধলাম যে ওই মাঝি কি আছে, তাহলে তার সাথে একবার কথা বলে দেখতে চাই, কি বলে সে। তার সাথে ঘটে যাওয়া কিছু অভিজ্ঞতা আমার জেনে রাখা দরকার। হ্যাঁ, আছে মনে হয়। ওই যে আসছে, দাঁড়া একবার তাকে ডেকে এইখানে নিয়ে আসি। এই পরাণ, পরাণ, এইখানে আয় তো। আমি দেখলাম দূর থেকে পরাণ আমাদের দিকে এগিয়ে আসছে, কিন্তু তার চুল উস্কো খুস্কো। তার চোখের অভিব্যক্তি সম্পূর্ণ অন্য রকমের। সে আসতেই আমি তাকে জিজ্ঞাসা করলাম, এই যে পরাণ, সনাতনদার কাছে কিছুটা শুনলাম, তা ওই দিঘিতে কি ঘটেছিল এইবার আমাকে বলো তো। আমার কথা শুনে পরাণ মাঝি একবার ওই দিঘির দিকে তাকিয়ে দেখল। বালির উপর কেউ নেই, দিনের আলো পড়ে বালিকণাগুলো চকচক করছে। পাশেই একটা বট গাছ ছিল, আর ওই বট গাছের নিচে একটা বাঁধানো বেদি ছিল।
সেইখানে বসেই সে বলতে শুরু করলো নিজের কাহিনী। ঠাকুরমশাই, যে ঘটনাটা বলতে যাচ্ছি সেইটা যে আমার সাথে হবে সেটা কল্পনাও করতে পারিনি। নৌকা নিয়ে বেরিয়ে হাতে গোনা কিছু যাত্রী পেলাম। তারপর মোটের ওপর অনেকবার ওই পারাপার করলাম দিঘিতে, কিন্তু যাত্রী পেলাম না। যখন ভাবলাম যে থাক, আজকে আমি বাড়ি ফিরে যাই, বেশ সন্ধে হয়ে এসেছে। তারপর আবার এইখান থেকে জেলেপাড়ায় গিয়ে একটা মজলিস ছিল, সেখানেই আমাদের আড্ডা জমে। আর এও দেখলাম যে মেঘ মেঘ করে এসেছে। আমার সামনে তখন ধু ধু মাঠ পড়ে আছে। ঘাটের কাছে নৌকাটা এনে সবেমাত্র নোঙর করে এনেছি, ঠিক ওই সময় দূর থেকে একটা নারী কণ্ঠ আমার কানে এসে ধাক্কা মারল। শুনলাম, ও মাঝি ভাই, বলি ও মাঝি ভাই, শুনছো? আমাকে একটু ওই পারে নিয়ে যাবে? চলে যেও না, আমি যেতে চাই গো। ঠাকুরমশাই, আমি হয়তো রাজি হতাম না, কিন্তু এইখানে আমার মনটা গেল গলে যখন দেখলাম ওই মেয়েটা কোলে কাপড়ে মোড়া একটা সদ্যজাত বাচ্চা শুয়ে আছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, মা ঠাকুরন, কই যাবেন? আমাকে একটু ওই পারে নিয়ে যাবে মাঝি? ওইখানে ডাক্তার আছে, সেইখানেই আমার এই মেয়েকে সাথে করে নিয়ে যাব। ও, চলে আসুন, আমি যেতে রাজি। দেখলাম ওই মেয়েটা চলে এলো আমার নৌকার মধ্যে। আমি দড়ি খুলে ওই নৌকাটা ভাসিয়ে দিলাম জলে, আর সেই সাথেই চলতে শুরু করলাম। তার সাথে একটা বড় লাল রঙের পুটুলি ছিল, ওই পুটুলিটার সাথে করে সে চলেছে। আর বারবার দেখলাম আশেপাশে কেমনভাবে যেন তাকিয়ে আছে। চোখে মুখে একটা তীব্র ভয়ের সঞ্চার হয়েছে তার, কিন্তু বেশি দূর যেতে হলো না। তার আগেই দিঘির জলে কেমন যেন একটা ঘূর্ণি সৃষ্টি হলো। ওই জলের দিকে তাকাতেই আমার বুকটা কেঁপে উঠল ভয়। কোত্থেকে যেন মন্ত্রের ধ্বনি কানে এলো ঠাকুরমশাই। তারস্বরে কেউ যেন মন্ত্র পাঠ করছে আমি শুনতে পেলাম। আর শুনতে গিয়েই ওই মেয়েটা বারবার নিজের কানে হাত দিয়ে সেইটা শোনা থেকে নিজেকে বিরত করছিল। আমি শুধালাম মেয়েটাকে, কি ব্যাপার গো মা, ওইভাবে আপনি কেন হাত চাপা দিয়ে আছেন কানে? সে কোনো উত্তর দেওয়ার আগেই আমার নৌকাটার ওপর জলের ঢেউ এসে ধাক্কা দিতে লাগলো। হঠাৎ করেই দিঘির শান্ত জল এমন উত্তাল হয়ে উঠল কি করে, আমার পক্ষে টাল সামলায় রাখা খুব কষ্টকর হয়ে উঠল। ঠাকুরমশাই, দিঘির জল কিভাবে উত্তাল হয় বলুন তো? তুমি ঠিকই বলেছ। দিঘি কিংবা পুকুর, নদীর জল শান্ত থাকে, আর তার স্রোত খুব ক্ষীণভাবে বয়ে যায় সামনের দিকে। তারপর কি হলো পরাণ? আমার সঙ্গে বসে থাকা ওই মহিলাটির কোলে থাকা ওই শিশু কন্যাটি এবার কেঁদে উঠল। আমার হ্যারিকেনটা তখনও নেভেনি, যদিও ওই আলোর তীব্রতায় আমি দেখতে পাচ্ছিলাম যে ওই মেয়েটা তার কোলের শিশুকে সামলাতে ব্যস্ত, আর আমাকে বারবার বলছিল যে, মাঝি, নৌকার মুখ ঘুরিয়ে নাও। নৌকা যে ওই ঘূর্ণির মধ্যে প্রবেশ করলে তুমি, আমি সহ আমার সন্তান কেউই বাঁচব না। দয়া করে কিছু একটা করো। আমি প্রাণপণে নৌকার হাল ধরে নৌকার মুখ ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করলাম বটে, কিন্তু না, সেইটা ওই ঘূর্ণাবর্তের মধ্যে ঢুকেই গেল। আর তার আগেও আমার নৌকাটা একটা বিরাট আকারের দৈত্য এসে ঝাঁপিয়ে পড়ল। তার সে কি ভয়ঙ্কর রূপ ঠাকুরমশাই! সে তার ধারালো নখ দিয়ে আমার গালে একটা আঁচড় কাটলো, এই দেখুন। তারপর আমাকে ঠেলে ফেলে দিয়ে এগিয়ে গেল। তারপর সে ক্রুদ্ধ কণ্ঠে সেই মেয়েটাকে বলে উঠল, ওই পুটুলিটা আমাকে, নইলে কিন্তু
এইখানে তোকে প্রাণে বাঁচতে হবে না। দে দে ওই সোনার গয়নার পুটুলিটা, আর ওই আমাকে তোর সন্তানটাকে দে। ওকে আমি আমার তান্ত্রিক ক্রিয়ার কাজে লাগাবো। ওই দৈত্যটা কথা বলছিল? এ তো বিশ্বাস করা কঠিন গো। তারপর কি হলো? ঠাকুরমশাই, পরিস্থিতি আমার নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। আমার গালে ওই আঘাতটা নিয়ে আমি পাশেই মূর্ছিত হয়ে পড়েছিলাম। আমার চোখ মুখে অন্ধকার হয়ে এসেছিল, কিন্তু তবু আধ বোঝা চোখে তাকিয়ে দেখলাম ওই মেয়েটা তার সন্তানকে এক হাতে আগলে ধরে তুলে নিল ওই হ্যারিকেনটা। আর ওই হ্যারিকেনটা তুলে ক্রুদ্ধ কণ্ঠে মেয়েটা বলল, সরে যা শয়তান! আমি তোর খপ্পর থেকে পালাবার চেষ্টা করছিলাম, কিন্তু ঠিকই জানতে পেরে গিয়েছিস দেখছি। কিন্তু তুই জানিস না, একটা মা তার সন্তানের গায়ে আঁচ লাগতে তো দেয়ই না, উল্টে তার সর্বশক্তি দিয়ে তাকে সুরক্ষিত রাখার জন্য লড়াই করে। তুই যদি আর এক পা এগোবার চেষ্টা করিস, তাহলে এই আস্ত হ্যারিকেনটা তোর দিকে আমি ছুঁড়ে দেব। চলে যা নরপিশাচ, চলে যা আমার সামনে থেকে। আমার বাচ্চাটিকে কেউ রক্ষা করো, কেউ রক্ষা করো কি নরপিশাচের হাত থেকে। এইবারে ওই নরপিশাচটা দুই হাতের নখ বৃদ্ধ করে ছুটে এলো ওই মেয়েটার দিকে। মেয়েটাও প্রস্তুত ছিল। সে তার দিকে ধাবমান ওই নরপিশাচটার দিকে ছুঁড়ে দিল ওইটা। আর হ্যারিকেনের কাঁচটা ভেঙে পড়ে আমার নৌকায় ধরে গেল আগুন, দাও দাও করে জ্বলতে শুরু করলো। আর ওই মেয়েটাও নৌকাটার একদম প্রান্তে চলে এসেছিল। সে আর নিজের টাল সামলাতে না পেরে পিছলিয়ে পড়ল, আর সে শুদ্ধ তার বুকের বাচ্চাটা ডুবলো জলে। আর ওই নরপিশাচটাও ঝাঁপিয়ে পড়ল। আমার নৌকা এবার উল্টে গেল ঠাকুরমশাই। আমি চিৎকার করে বলে উঠলাম, মা ঠাকুরন, কই আপনি? মা ঠাকুরন, আমি আপনার হাতটা তুলুন জলের নিচ থেকে, আমি আপনাকে ঠিক ডাঙায় তুলে নেব মা ঠাকুরন। আমি কিন্তু কোনো উত্তর পেলাম না ঠাকুরমশাই। এইবার আমিও ওই ঘূর্ণাবর্তের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলাম, কিন্তু আমি তো সাঁতার জানি। আমার নৌকাটা পুরোটা পুড়ে গিয়ে সেই ঘূর্ণাবর্তের মধ্যে ঢুকে গেল। আর খানিক সময়ের জন্য ওই নৌকাটার জলটা লাল হয়ে গেল। ওইটা নিশ্চয়ই ওই মেয়েটা আর তার সন্তানের রক্ত ছিল বলেই আমার মনে হয়। আমি কোনো রকমে প্রায় অনেকটা জল সাঁতার কেটে চলে এলাম এই পাড়ে। তারপর আমার আর কিচ্ছু মনে নেই ঠাকুরমশাই, আমার আর কিচ্ছু নেই, আর কিচ্ছু নেই। কথাটা বলেই মাঝি এইবার চোখের জল ফেলতে লাগলো। তার দুঃখ যে তার নৌকোটা পুড়ে গিয়ে নষ্ট হয়ে ডুবে গিয়েছে মোটেই সেইটা নয়, উল্টে সে যে দুটি তরতাজা প্রাণকে রক্ষা করতে পারল না, এইটাই তার বুকে বড় বিঁধেছে। আমার তখন মনে পড়ল যে গুরু একবার বলেছিলেন যে অপঘাতে মৃত্যু হলে সত্যি আত্মার গতি হয় না, ওই মৃত আত্মারা সেইখানেই থাকে। আমি এইবার তার কাঁধে হাত রাখলাম আর বুঝিয়ে বললাম, ঠিক আছে পরাণ, তুমি আমাকে বলে দিলে এইটাই অনেক। তুমি এখন যেইখানে যেতে চাইছো যাও, ভয় পেও না, আমি আছি, সব ঠিক হয়ে যাবে। পরাণ চলে গেল। আমি আর সনাতনদা ওইখানে দাঁড়িয়ে নিজেদের মধ্যে কিছুটা গল্প করে নেওয়ার পরে সনাতনদা নিজের বাড়ির দিকে ফিরে গেলেন, আর আমি ওই দিঘির কাছে চলে এলাম। সন্ধ্যার ঘোর আধারে আমার ওইখানে একবার যাওয়া দরকার ছিল, কেননা যা অশুভ কাজকর্ম হয় সব আধারেই হয়। অনেকেই বলে কিনা ওইখানে একটা শিশুর কান্না প্রতিধ্বনিত হয়।
আমি বদ্ধপরিকর ছিলাম যে সে যাই হয়ে যাক না কেন আমাকে এই রহস্যের অনুসন্ধান করতেই হবে। বিকেলের দিকে যাওয়ার পথে আমার সাথে হরি কাকার চায়ের দোকানে দুলাল কাকার সাথে দেখা হলো। উনি আমাকে ডেকে জিজ্ঞাসা করলেন, আরে তারানাথ না? ব্যাপার কি, তুমি এই ভর সন্ধ্যার দিকে দিঘির দিকে যাচ্ছ বলে মনে হচ্ছে। জানো না কিছু? হ্যাঁ কাকা, আমি সবকিছুই জানি, তবু ওইখানে যেতে আমার কোনো ভয় নেই। না তারানাথ, ওই জায়গাটা ভীষণ বদনাম কুড়িয়েছে। কম করে জনা 25 তো গেলই জলের অতলে ডুবে। আর তার থেকেও বড় কথা হচ্ছে ওইখানে নাকি নরপিশাচ আছে, যে কিনা কাউকে একা পেলেই তার পুরো জীবনটাই শেষ করে দেয়। কেন দুলাল কাকা, আপনি কি ওই নরপিশাচকে দেখেছেন? সে কি আপনার কোনো অনিষ্ট করতে গিয়েছিল? কথাটা শুনেই ওনার মুখ কেমন যেন শুকিয়ে গেল, কিন্তু তবু নিজের মনে সাহস সঞ্চয় করে উনি বললেন, অনিষ্ট করতে পারেনি, কিন্তু আমি জানি যে স্পষ্ট অনুভূতি পেয়েছিলাম। না না না, থাক থাক সেই কথা। এই ভর সন্ধ্যার দিকে ওই নিয়ে আলোচনা করতেই আমার ভীষণ ভয় লাগছে তারানাথ। আমি বিদায় জানিয়ে চলে এলাম। এইবার বেশ অন্ধকারটা ফুটে উঠেছে, আর শুধু তাই নয়, ওই আধারে চোখ বুজে আমার মনে হলো আমার পাশ দিয়ে কেউ যেন হেঁটে চলেছে, কেননা তার নিঃশ্বাস আমার কাঁধের উপর পড়ছিল। আমি পিছনে ঘুরেই একবার তাকিয়ে দেখলাম, তারপর অব্যক্ত সুরে একটা আর্তনাদ বেরিয়ে এলো আমার গলা চিরে। দেখলাম আমার পিছনে একটা বিরাট কিছু দাঁড়িয়ে আছে, মিশকালো গায়ের রং, আর সেই সাথেই তার চোখটা লাল রক্ত জবার মতো জ্বলছে। আমি নিজের প্রাণ রক্ষার তাগিদে একবার গাত্রবন্ধনটা চেপে নিলাম। ওং হ্রিং ক্রিং ছট, ওং হ্রিং ক্রিং ছট। আর ঠিক ওই সময় ওই অদ্ভুত জীবটা বাতাসে মিলিয়ে গেল। আমি আবার পথ চলা শুরু করলাম। ওই দিঘিতে আমি কত সময় কাটিয়েছি, ওই জায়গাটা ছিল আমার হাতের তালুর মতন চেনা। মাথার উপর চাঁদ উঠল, আর ওই চাঁদের আলোয় গোটা জায়গাটা দৃশ্যমান হলো আমার কাছে। আমি এইবার ওইখানে এগিয়ে যেতে দেখলাম যে জলটা কেমন যেন শান্ত হয়ে আছে। বাঁধানো ঘাটের পৈঠাতে বসে চাঁদের শোভা দেখতে আমার বরাবরই ভালো লাগে। মাথার উপর উদিত চাঁদটা জলে তার প্রতিচ্ছবি ফেলেছে, আর শুধু তাই নয়, মনোরম বাতাস দিচ্ছিল। আমি বসে পড়লাম। চারপাশ থেকে ঝিঝি পোকা ডাকছে, আর কিছু নিশাচর পাখির কলতান ভেসে আসছে। আমি বেশ তন্ময় হয়ে গিয়েছিলাম, কিন্তু সেই সময় আমার পিছনে একটা নুপুরের ছমছম শব্দ হলো। আমার চিন্তাজাল ছিন্ন হয়ে গেল। আমি এবার ঘাড় ঘুরিয়ে ইতিউতি দেখতে লাগলাম যে কোথাও কেউ আছে কিনা, কিন্তু না, ত্রিসীমানায় মানুষ দেখতে পেলাম না। ফলেই আমি নিজের মনের ভুল ভেবে এড়িয়ে গেলাম ব্যাপারটা। কিন্তু এইবার খুব কাছ থেকে দুটি শব্দ হলো, নুপুরের রিনরিন শব্দ, আর সেই সাথেই একটা ছোট্ট বাচ্চা কাতর স্বরে ডেকে উঠল। আর সেই সাথেই শুনতে পেলাম একটি প্রাপ্তবয়স্ক মহিলার কান্নার আওয়াজ। আমার বাচ্চাটিকে কেউ রক্ষা করো, কেউ রক্ষা করো, কি নরপিশাচের হাত থেকে। আমি উঠে দাঁড়ালাম, চিৎকার করে বলে উঠলাম, কে কে বিপদে পড়লো?
কিন্তু কোনো সারা শব্দ নেই। বুঝলাম যে এই জায়গাটা বেশ পরিত্যক্ত হয়ে উঠেছে, কিন্তু আমি দমবার পাত্র নই। ফলেই আমার ঝোলা থেকে বের করলাম রুদ্রাক্ষের মালাটা, আর ওইটা সামনে বাড়িয়ে ধরে এক নাগারে 108 বার ভূত মহাকালের মন্ত্র জপ করলাম। ওম কালী তারা মহাবিদ্যা ষোদশী ভুবনেশ্বরী। আর দেখলাম যে আমার সামনে জল থেকে উঠে আসছে একটি মেয়ে। মেয়েটি সর্বাঙ্গে পরে রয়েছে গহনা, তার পরনে লাল রঙের একটি শাড়ি, কিন্তু তার দেহে অনেক ক্ষত। ঠোঁট কেটে রক্ত বেরুচ্ছে, স্থানে স্থানে আঁচড়ের দাগ স্পষ্ট। আর তার সাথে রয়েছে একটি কন্যা সন্তান। আলো আঁধারিতে ওই সন্তানটিরও চোখ জ্বলতে দেখে আমার খুব বিস্ময় লাগলো। বুঝলাম এরা মৃত্যুবরণ করেছে আর প্রেত লোকে অতৃপ্ত আত্মা হয়ে বিরাজ করছে। আমি ওদের দিকে তাকিয়ে সাহস এনে বললাম, কে তুমি? কি দরকার তোমার? তার কোনো কথা আমার কানে এলো না। সে শুধু হাতের ইশারায় আমাকে অনুসরণ করতে বলল। আমিও তার সাথে যেতে সম্মত হলাম। দেখলাম যে চলতে চলতে আমরা গ্রামের একেবারে বাইরে কেয়াঝোপের আড়ালে যে জঙ্গল মতো জায়গাটা আছে সেইখানে এসে পৌঁছে গিয়েছি। সেখানে গিয়ে দেখলাম একটা বহু দিনের পুরনো মন্দির। মন্দিরের চূড়াটা হেলে পড়েছে। আমার সামনে ওই মেয়েটির প্রেত মূর্তি এইবার ঢুকে পড়ল মন্দিরের গর্ভগৃহে। আমাকেও সে নীরবে আসতে বলল। আমি ঢুকে পড়লাম, আর সাথে সাথে জ্বলে উঠল মন্দিরের গর্ভগৃহে থাকা প্রদীপটি। সেই প্রদীপটি জ্বলে উঠতেই আমি দেখলাম যে মাটির ওপর বিছিয়ে রাখা আছে অনেক কিছু। ওইগুলো দিয়ে যে কারো পুজো হয় সেইটা আমার জানা ছিল না। হঠাৎ করেই বাইরে থেকে পায়ের শব্দ পেলাম। কেউ যেন শুকনো পাতা মারিয়ে একটা শব্দ করে এই দিকেই এগিয়ে আসছে। ফলেই আমি প্রদীপটা নিভিয়ে আড়ালে গিয়ে লুকিয়ে পড়লাম। দেখলাম যে একটা মিশ কালো ষণ্ডা মার্কা ব্যক্তি এসে দাঁড়িয়েছে, আর তার হাতে কিছু একটা ধরা ছিল। সেইবার একটা কুশাসন বিছিয়ে তার আসনে ছড়িয়ে দিল কিছুটা জল। ওই জল ছড়িয়ে সে বলে উঠল, আমি এইবার অনেক শক্তিশালী হয়ে উঠব আর গ্রামের লোকেদের সাহায্যকারী তারানাথকে নিষ্ঠুরভাবে শেষ করব। আসুক না আমার কাছে। আমি ওই সোনার গয়না থেকে বঞ্চিত হয়েছি। এইবার মেয়েটার সমস্ত পরিবারকে আমি শেষ করে দেব। সেই ব্যক্তিটি বসে পড়ল। তার পরনে ছিল একটা লাল রঙের ধুতি। দেহের মধ্যে লাল রং দিয়ে তান্ত্রিক পদ্ধতিতে কিছু যন্ত্র কাটা ছিল। আমি দেখলাম সে মাটিতেই কিছু একটা এঁকে তারপর তার উপর বুড়ো আঙুলটা রেখে শুরু করলো জপ। আর ওই জপ শুরু করার পরেই আমার চোখে পড়ল যে সে নিজের বুড়ো আঙুল থেকে কিছুটা রক্ত বের করে সেইটা ফেলে দিল বেদির উপর। আমি এও দেখলাম যে তার পাশে রাখা একটা পুটুলি থেকে কিসের একটু ছাই এক চিমটে নিয়ে সেইটা ঢেলে দিল মাটির মালসায়, অর্থাৎ যেইখানে ঢালা ছিল মহুয়া নামের এক মাদক দ্রব্য। তারপর ওইটা নিয়ে সে নিরাকার উপাস্য দেবতার উদ্দেশ্যে তুলে দিয়ে এক ঢোকে পান করে নিল, আর তার সর্বাঙ্গ জুড়ে খেলে গেল একটা বিদ্যুৎ শিহরণ। তারপর সে উঠে দাঁড়িয়ে চিৎকার করে পড়ে গিয়ে মাটিতে ছটফট করতে শুরু করলো। ঠিক ওই সময় আমার কানে এলো কে যেন বলল, ঠাকুর মশাই, এই সময়টার সুযোগ নিয়ে নিন। ও যে নিজেকে পিশাচে পরিণত করতে চাইছে, এই সময় তার উপর যদি মন্ত্রের প্রয়োগ করা যায় তাহলেই সে আর কোনো দিন নিজের আসল স্বরূপে ফিরে আসতে পারবে না। আপনি দেরি করবেন না। দেখলাম যে আমাকে কথাগুলি বলছে ওই মেয়েটি।
ওইদিকে যে তান্ত্রিকটি ধীরে ধীরে পিশাচে রূপান্তরিত হচ্ছে, তার অর্ধেক দেহ পুরো কালো লোমে ঢেকে গিয়েছে। সে যন্ত্রণায় কাতরাচ্ছে। আমি দেখলাম তাকে যদি কেউ বিনাশ করতে পারে, সেইটা ওই মেয়েটিই পারবে, যে কিনা তার দ্বারা নিহত হয়েছিল। আমি ওই মেয়েটিকে বললাম, শোনো, তুমি এই কাজটা করো, আমি তোমাকে দিয়েই ওই তান্ত্রিককে শেষ করতে চাই। কিন্তু ঠাকুর মশাই, আমি কি পারবো? আমার যে বহু আগে মৃত্যুবরণ করতে হয়েছে, আমি কি করে? আমি তাকে কথা বলতে না দিয়ে ওই মেয়েটির দিকে এগিয়ে গিয়ে তার নামে একটা মন্ত্র পড়লাম। ওম কালী তারা মহাবিদ্যা ষোদশী ভুবনেশ্বরী ভৈরবী। আর আমার হাতে থাকা রুদ্রাক্ষের মালাটা তার দিকে 3 বার ঘুরিয়ে দিলাম। কিশোরী এইবার জিজ্ঞাসা করলো, কিসের মন্ত্র ঠাকুরমশাই? মানে ওই মন্ত্রটা দিয়ে কি করেছিলেন? ঠাকুরমশাই নিজের সিগারেটের ছাই ঝেড়ে ফেলে দিলেন নারকেলের মালায়। তারপর আবার জ্বলন্ত অর্ধেক হয়ে আসা অবশিষ্ট সিগারেটে টান দিয়ে বললেন, ওই মন্ত্রটি তন্ত্রের অতীব গুচ্ছ মন্ত্র। ওই মন্ত্রের প্রভাবে কোনো সাধক ইচ্ছে করলেই কোনো অশরীরীকে 8 ঘন্টা কি 40 মিনিটের জন্য দেহ দান করতে পারে। 5 তত্ত্ব দিয়ে আমাদের এই ভৌতিক মানব শরীর গড়া। আকাশ, জল, আগুন, বাতাস আর বায়ু, এই 5টা উপাদান ওই মন্ত্রের মাধ্যমে আমি সেই মেয়েটিকে প্রদান করলাম। আর তার সাথে আমার কাছে সর্বদাই মধু সুন্দরী দেবীর আশীর্বাদী ফুল থাকে, তোমরা তো জানোই। ওইটা নিয়েই একটা ছোট্ট ক্রিয়া করতেই ওই মেয়েটি, যে কিনা সন্তান নিয়ে দাঁড়িয়েছিল, তার অশরীরী সূক্ষ্ম দেহটা ধীরে ধীরে দেহ ধারণ করতে শুরু করলো। আর এই দেহটা পেয়েই সে আমার হাত থেকে নিয়ে নিল একটা মন্ত্রপুত ছুরি। সেই ছুরিটা আমি অনেক আগে থেকেই সংগ্রহ করে মন্ত্রপুত করে রেখেছিলাম। এইবার সেই অস্ত্রটা নিয়ে আমাকে প্রণাম করে ঝাঁপিয়ে পড়ল এই তান্ত্রিকের দিকে। সেই সাথেই ধাক্কা দিয়ে খুলে গেল দরজাটা, আর নিভে গেল প্রদীপ শিখা। সেই মেয়েটি ক্রুদ্ধ হয়ে বলে উঠল, তুই আমাকে অনেক কষ্ট দিয়েছিস। তুই আমার সোনার গয়না ছিনিয়ে নেওয়ার জন্য চক্রান্ত করেছিলিস না? এই দেখে নে, তোর শিওরে আমি যমদূতের মতোই দাঁড়িয়ে আছি। তুই তুই এইবার শেষ। কথাটা বলেই সে ওই তান্ত্রিকের নাভি মূলে ঢুকিয়ে দিল সেই ছুরিটি। আর আর সাথে সাথে ঘরটা আলোকিত হয়ে উঠল। দেখলাম যে একটা শক্তি বেরিয়ে যাচ্ছে ওই তান্ত্রিকের, অর্থাৎ তার স্বামীর দেহ থেকে, আর সে রূপান্তরিত হলো একটা আস্ত কঙ্কালে। সাথে সাথেই মন্দিরের সেই নিভে যাওয়া প্রদীপটি নিজে থেকেই আবার জ্বলে উঠল। আর আমি সেই আলোতেই দেখলাম যে মাটিতে পড়ে আছে ওই তান্ত্রিকের ছাই। এইবার মেয়েটি আমাকে করুণ প্রার্থনার সুরে বলল, ঠাকুর মশাই, দয়া করে আমাকে এইবার এই নরক যন্ত্রণা থেকে উদ্ধার করুন। আমি প্রেতলোকে আটকে আছি, আমাকে মুক্তি দিন। আমি তাকে আশ্বাস দিলাম যে আমি তার হয়ে একটা শান্তি যজ্ঞ করে দেব, তাহলেই সে মুক্তি পাবে। এরপর আমি বাড়ি ফিরে সেই মেয়েটির আর তার সন্তানের নামে প্রায় 3 দিন 3 রাত্রি জেগে হোম করেছিলাম। মুক্তি পাওয়ার দিন গ্রামের ওপর দিয়ে বয়ে গিয়েছিল একটি ঝড়। তারপরেই তারা মুক্তি পেয়েছিল, আর গ্রামের পরিবেশে ছড়িয়ে পড়েছিল একটা সুগন্ধি ঘ্রাণ, যা ভালো ইঙ্গিত বহন করে আনে। গল্প বলা শেষ করলেন ঠাকুরমশাই। আমরা শেষের দিকে বিষাদের ছোঁয়া পেয়ে বেশ চুপচাপ হয়ে গিয়েছিলাম। বাইরে বেরুতে যাব, ঠিক ওই সময়ই শুরু হলো বৃষ্টি।
আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর সবার আগে আপনার কাছে পৌঁছয়। ধন্যবাদ।